আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন মাকসুদ নামের এক ভাই। তিনি বরিশাল থেকে ঘটনাটি পাঠিয়েছেন। ইদানিং বরিশালের ঘটনা খুব হাতে আসছে, আমরা ঠিক তার মতন করেই পড়ে যাচ্ছি। দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার সুবাদে প্রায় আগে সব ফ্যামিলির কেউ না কেউ লঞ্চের কোনো না কোনো পোস্টে চাকরি করতেন, হোক সেটা বড় কিংবা ছোট। আমার এক ভাবির বাবা ছিলেন লঞ্চ চালক, কিন্তু বর্তমানে তিনি ট্যাক্সি চালান। ওই ঘটনার পর থেকে তিনি লঞ্চ চালানো বন্ধ করে দেন। যাই হোক, আমি মকসুদ ঝালকাঠি থেকে আজ আপনাদের সাথে আমার ভাবির বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। ঘটনাটি শুনুন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি কিনা। ঘটনাটি 90-এর দশকের। তিনি ঢাকা টু বরিশাল রোডে লঞ্চ চালাতেন। একদিন তিনি লঞ্চ নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিলেন, কারণ তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাবেন। তিনি লঞ্চটি ঘাটে রেখে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে ওনার কেবিনে শুয়ে রইলেন। লঞ্চে যে স্টাফ রয়েছে তাদের জন্য লঞ্চে আলাদা স্টাফ কেবিন রয়েছে, আর যে লঞ্চ চালক তার জন্য একদিকে লঞ্চের সামনে একটি কেবিন রয়েছে গ্লাস সহ। কিছুক্ষণ পরে একজন লোক এসে ওনাকে ডাকলেন এবং লোকটি ওনাকে বললেন একটি লাশ এই লঞ্চে করে নিয়ে যেতে হবে। তিনি তখন বললেন, দেখেন, লঞ্চ দিয়ে আমরা তো যাত্রী আনা নেয়া করি, আপনি যদি লঞ্চে লাশ নিয়ে যেতে চান তাহলে তো অনেক যাত্রী ভয় পেয়ে যাবে। লোকটি তখন বলল, আমি রিজার্ভ লঞ্চ নেব, আপনার সব টাকা আমি দেব। তিনি তখন বলল, ওকে ঠিক আছে, আমার টাকা পাইলেই হইল। লোকটিকে সে বললেন, লাশ কখন নিয়ে আসবেন? লোকটি বলল, সন্ধ্যা 6টার দিকে। লোকটি নৌকায় করে লাশটি এনে লঞ্চে উঠালেন। যখন লাশটিকে লঞ্চে উঠানো হলো, ড্রাইভার তখন খেয়াল করলেন লঞ্চটি একটু কেঁপে উঠল, এবং লঞ্চটি যখন যাত্রা শুরু করলো লঞ্চটি স্বাভাবিকের থেকে একটু আস্তে আস্তে চলছে। ড্রাইভার বিষয়গুলিকে স্বাভাবিকভাবে নিলেন। আসল ঘটনা শুরু হয় 11টার পর থেকে। যথারীতি লঞ্চ চলছে। বলে রাখা ভালো, তার স্মোক করার অভ্যাস ছিল, তাই তিনি সিগারেট খাচ্ছিলেন আর লঞ্চ চালাচ্ছিল। তখন তিনি একটা বিষয় খেয়াল করেন, আপনারা যারা লঞ্চে উঠেছেন তারা জানেন লঞ্চের পাশে অনেক আলো এবং অন্যান্য লঞ্চ যে যায় সেটারও অনেক লাইট থাকে, কিন্তু সে দেখলো তার আশপাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। তার ড্রাইভিং রুমে ছিল একটি জানালা। তিনি জানালা খুললেন এবং বাইরে তাকালেন। তিনি দেখলেন বাহিরেও সম্পূর্ণ অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। কিন্তু এত অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ রাতটা ছিল চাঁদনি রাত। তিনি আরো একটা বিষয় খেয়াল করলেন, তার আশেপাশে কোনো নৌকা ট্রলার নেই। তিনি মনে মনে ভাবলেন, অন্যদিন তো অনেক নৌকা, অনেক লাইট আলো থাকে, আজ এমন কেন হচ্ছে? তখন তিনি তার লঞ্চের সার্চ লাইটটা অন করলেন, যেটি বেশি অন্ধকারের সময় অন করা হয়। কিন্তু তিনি এতে অবাক হলেন, কারণ সার্চ লাইটটা দিয়েও কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার ছিল। হঠাৎ তিনি শুনতে পায় বাহিরে অনেক কোলাহল, তাই তিনি তার রুমের দরজা খুলে বাহিরে তাকালেন। আর যা দেখলেন তিনি তা দেখেই পুরাই জমে গেলেন। তিনি দেখলেন 20-25 জন লোক তার সামনে, অর্থাৎ লঞ্চের উপরে হাঁটছে, দৌড়াচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে লোকগুলো যেন পাগল। লোকগুলোর কোনো বর্ণনাই তিনি দিতে পারেন নাই। তাদের মুখ ছিল খুবই বিবর্ণ, বিদঘুটে, পরনে ছিল সাদা কাপড়। লোকগুলো অবস্থা এমন ছিল যে কোনো ত্রাণ বিতরণের সময় মানুষ যেমন হইচই করে, কার আগে নেবে ঠিক সেই রকম। তিনি তাড়াতাড়ি রুম থেকে বের হলেন এবং দেখলেন লঞ্চটি সম্পূর্ণ অন্ধকার, কোথাও কোনো আলো নেই। তাই তিনি ইঞ্জিন রুমে যান বেল বাজানোর জন্য, কিন্তু তিনি সেখানে গিয়ে দেখে বেলের তারটা কাটা। এখানে আরো বড় ধাক্কা খান তিনি। ইঞ্জিন রুম থেকে যখন তিনি বের হয়ে আসবেন তখন তিনি খেয়াল করেন একটি সাদা কাপড়ে মোড়ানো কি যেন তার দিকে তাকিয়ে রয়েছে। তিনি ভালো করে খেয়াল করে দেখেন এটি হলো সেই লাশটি যেটিকে তার লঞ্চে ওঠানো হয়েছিল। তা দেখে তিনি আর দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে তার লঞ্চের স্টাফদের কেবিনের দিকে ছুটে যায় এবং তার স্টাফদের ডাকতে থাকে। স্টাফরা বের হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন লাশ কই, কিন্তু স্টাফরা বলে লাশ তো কফিনের ভিতরে, সেই জায়গায় আছে। সবাইকে নিয়ে তিনি লাশের কাছে যান। গিয়ে দেখেন সবই ঠিক আছে, আলো জ্বলছে, কোথাও কোনো কোলাহল নেই। তবে তিনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো রাত প্রায় 3টা বাজে আর লঞ্চটিও অলরেডি পদ্মা পার হয়ে গেছে। এখানে 11টা থেকে 3টা মাঝে 4 ঘন্টার সময়, আর লঞ্চটি ছিল মেঘনায়। কিভাবে পদ্মা পার হয়ে গেল তিনি কিছুই মেলাতে পারছিলেন না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হলে পারত। লঞ্চ যথারীতি এগিয়ে যাচ্ছে, হঠাৎ ভোলার কাছাকাছি এসে লঞ্চটি থেমে যায়। তিনি খেয়াল করে দেখেন লঞ্চটি একটি চরের মধ্যে আটকে গেছে, কিন্তু এটা মোটেও সম্ভব ছিল না, কারণ তখন ছিল ভরা বর্ষা আর নদীতে পানি থই থই করছিল। লঞ্চ চরে আটকায় শীতকালে, যখন অনেক বেশি কুয়াশা থাকে তখন। তিনি এবার আরো বেশি অবাক হয়। ঠিক তখনই তিনি শুনতে পায় তার একজন কুড়ু তাকে ডাকছে। তিনি বের হন এবং দেখেন লাস্টে যে লোকটি নিয়ে আসছিল সেই লোকটি কান্না করতেছে। তিনি তার কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন কাঁদেন কেন? লোকটি বলে লাশ নাই। তিনি অবাক হয়ে যান। তিনিও গিয়ে দেখে সত্যি লাশ নাই, কফিনটা খোলা অবস্থায় পড়ে আছে। তখন তিনি বলেন কি আজব, লাশ কই গেল?
মাঝ নদীর মধ্যে তো কেউ লঞ্চে চুরি করতে আসবে না, আর এটা সম্ভব না। কিন্তু লাশ নেই তো নেই, সম্পূর্ণ গায়েব। তখন তিনি লোকটিকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল। লোকটি বলে, লঞ্চটি যখন থেমে গেছিল আমি তখন দেখতে যাই সমস্যাটা কি হয়েছে। আমি লঞ্চের পাশ থেকে যখন দেখতে লাগলাম ঘটনা কি হচ্ছিল, তখন দেখি লঞ্চটি চলতে শুরু করলো, আর হঠাৎ একটি বিকট শব্দে লাশের কফিনটা খুলে গেল। আমি তৎক্ষণাৎ কফিনটার কাছে ছুটে গেলাম, গিয়ে দেখি কফিনে লাশ নেই। এই ঘটনা শোনার পর তারা সবাই খুব অবাক হয়ে যায়, তবে লাশটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এটাই ছিল একটি সত্যি ঘটনা। তারপর থেকে উনি আর কোনোদিন লঞ্চ চালাননি। তিনি চাকরি ছেড়ে দেন এবং বলেন, দরকার হয় ভিক্ষা করে খাবো, কিন্তু কখনো আর লঞ্চ চালাবো না। তিনি এখনো বাড়ি গেলে লঞ্চের মাধ্যমে যান না, বাস দিয়ে যান। এই ঘটনার কোনো ব্যাখ্যা বা কোনো কিছু কি আপনাদের কাছে আছে? থাকলে জানাবেন। হয়তো কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু সেদিন রাতটা তার জন্য খুবই ভয়ঙ্কর একটি রাত ছিল। এবার আরেকটি ঘটনা বলছি। একজন ইমাম সাহেব, ঘটনাটা এক ইমামের কাছ থেকে শোনা। ইমাম সাহেবের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটা হলো 1990-এর দিকের। বরিশালের কোনো একটা মসজিদে চাকরি করতেন ইমাম সাহেব। তিনি ছিলেন ওই এলাকার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তাকে সবাই ভালোবাসতো একমাত্র তার সততার জন্য। এলাকার মধ্যে নামডাক আর সততার ফলে এলাকার মধ্যে যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই ডাকতেন বিচারে। একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচার ডাকা হলো। সবসময়ের মতো ওই বিচারও ইমাম সাহেবকে ডাকা হলো। ওই দিন ছিল শুক্রবার। একদিকে তার বন্ধুর ছেলের বিচার, অন্যদিকে ওনার ছেলের প্রচন্ড জ্বর। রওনা দেওয়ার আগে ইমামের বউ ওনাকে যেতে না করলেন, যেহেতু ওনার ছেলের অবস্থা খুব খারাপ। কিন্তু বন্ধুকেও না করতে পারছে না, যেহেতু আজ ওনার অতি নিকটের বন্ধুর ছেলের বিচার। খুব ভোরে উনি বাড়ি থেকে রওনা দেন, কারণ ওনার বাড়ি থেকে ওনার বন্ধুর বাড়ির দূরত্ব 20 মাইল। এর মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, তারপর নদী পথে 3 ঘন্টা যেয়ে আবারও বহুদূর হেঁটে যেতে হয়। তখন তো এখনকার মতো এত গাড়ি ছিল না, তাই পায়ে হেঁটে যেতে হতো। তো ইমাম সাহেব যথাসময়ে রওনা দিয়ে যথাসময়ে বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ওনার বন্ধুর বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বিচারের আগে ওনার বন্ধুকে বলেছিল ওনাকে বিচারের পরে পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে, কিন্তু বিচারের পরে কোনো একটা কারণে ওনার বন্ধু ওখান থেকে অন্য কোথাও চলে যায়। ইমাম সাহেব চিন্তা করেন বন্ধু যখন নেই তখন তো একাই যেতে হবে, তাই উনি দেরি না করে তখনই রওনা দেন। প্রায় 2 ঘন্টা ধরে উনি হাঁটার পর এশার আজান শুনতে পেলেন, কিন্তু কোথা থেকে আজানটা আসছে সেটা উনি বুঝতে পারছেন না, যেহেতু চারদিকে অন্ধকার। এতক্ষণ উনি অন্ধকারে হাঁটছিলেন। আনফর্চুনেটলি বাড়ি থেকে উনি টর্চ আনতে ভুলে গিয়েছিলেন। আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে উনি আর সামনে এগোবে না। তাই উনি আশেপাশে মসজিদ খুঁজতে লাগলেন। রাস্তাটা নির্জন হওয়ায় ওখান দিয়ে খুব কম মানুষ চলাচল করে, তাই তিনি এমন কাউকে পাচ্ছেন না যাকে আশেপাশের মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়ি ঘরও নেই। তো উনি হঠাৎ সামনে একজন লোককে আসতে দেখলেন। ওই লোকটার বর্ণনা এমন, লোকটার হাইট 6 ফুট আর পুরো শরীর কালো কাপড়ে ঢাকা। ইমাম সাহেব ওই লোকটাকে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই লোকটা একটা রাস্তা দেখিয়ে দেন। ইমাম সাহেব কোনো রকম চিন্তা না করেই লোকটার দেখিয়ে দেওয়া রাস্তাটা দিয়ে সামনে যেতে থাকলেন। তো একটা পর্যায়ে উনি আজানের আওয়াজটা শুনতে পান। এবার ইমাম সাহেব বুঝতে পারলেন লোকটা তাকে ভুল পথ দেখিয়েছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন এখন আর পিছনে যাওয়ার উপায়ও নেই, কারণ অন্ধকারে সে কোন রাস্তা দিয়ে কিভাবে এসেছে তা মনে নেই। তাই উনি আবার সামনের দিকে হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পর উনি একটা বাড়ি দেখতে পান। বাড়িতে একজন মহিলা ছিল। উনি মহিলাকে বললেন এখানে কোনো মসজিদ আছে কিনা। সে মহিলা একটা রাস্তা দেখিয়ে দিলে ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলেন। ওনার ভাষায়, এমন মসজিদ, এত সুন্দর মসজিদ আমার সারা জীবনে কখনো দেখিনি। উনি মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন এখানে এত সুন্দর মসজিদ আছে, তা তো কেউ আমাকে বলেনি। কিছুক্ষণ চিন্তা করে ইমাম সাহেব মসজিদের ভেতরে গেলেন। ওনার মতে মসজিদের মধ্যে এত সুঘ্রাণ আর এত আরাম যা কখনো উনি দেখেননি। মসজিদের ভেতর ঢুকতেই ওনার সকল ক্লান্তি দূর হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি সুন্নাত নামাজ পড়েন। সুন্নাত শেষ করার পর উনি দেখলেন মসজিদে মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। যেহেতু উনি একা, তাই তিনি ফরজ নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন। আর তখনই ওনাকে অবাক করে দলে দলে লোক মসজিদে ঢুকতে লাগলো। উনি লক্ষ্য করলেন সবার চেহারা এক, আর সবার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা। আর উনি একটু অবাক হলেন, কারণ গ্রামের মসজিদে সাধারণত এত লোকজন হয় না এশারের সময়। সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য। তখন ওই লোকগুলো ওনাকে হাতের ইশারায় বললেন নামাজ পড়ানোর জন্য। উনি চিন্তা করলেন আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না। এখন যদি উনি ওই লোকদের বিরুদ্ধে যায় তাহলে ওনার ক্ষতি হতে পারে। তাই উনি নামাজ পড়াতে গেলেন। নামাজ শেষ করার পর উনি আক্ষেপ করতে লাগলেন আমি নামাজ কেন শেষ করলাম, কারণ ওই মসজিদে এত আরাম আর শান্তি যে ওনার ওখান থেকে বেরোতে মন চাচ্ছে না। কিন্তু মন পড়ে রয়েছে বাড়িতে, কেননা ওনার ছেলের অসুখ। যে করে হোক ওনাকে আজ বাড়ি পৌঁছাতে হবে। তো উনি যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন খেয়ে যাওয়ার জন্য।
উনি আর দ্বিমত করেননি, কারণ উনি বুঝতে পারেন ওনার সাথে অলৌকিক কিছু হচ্ছে। ওনার সামনে অনেক ফল দেয়া হলো, উনি খেলেন। ওনার মতে আমি এত স্বাদের ফল জীবনে আর কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষ করে উনি আবার বাড়ির পথে রওনা দিলেন। একটা সময় উনি নদীর কাছে গিয়ে পৌঁছান। তখন গভীর রাত, আশেপাশে কোনো নৌকা দেখতে পেলেন না। তিনি জোরে দুবার চিৎকার করে বললেন, কেউ আছে কিনা? যখন তিনি কোনো শব্দ পেলেন না, তখন ওনার মাথার পাগড়িটা বিছিয়ে তার উপর বসলেন। উনি সিদ্ধান্ত নিলেন ফজরের আজান না হওয়া পর্যন্ত উনি এখান থেকে নড়বেন না। এভাবে অনেকক্ষণ বসে থাকার পর উনি একদল মানুষকে নদীর ঘাটের দিকে আসতে দেখেন। একটু কাছে আসার পর উনি দেখেন এই লোকগুলো ওই লোকগুলো যাদের সাথে তিনি নামাজ পড়েছিলেন। এবার ওই লোকগুলোর সাথে একটা লাশ রয়েছে। তো ইমাম সাহেব কিছু সূরা পড়েন যাতে লোকগুলো ওনার কোনো ধরনের ক্ষতি করতে না পারে। লোকগুলো কাছে আসলে উনি জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাবেন? লোকগুলো কোনো কথা বলে না। উনি আবার জিজ্ঞাসা করেন, আপনারা কোথায় যাবেন? এভাবে 3 বার জিজ্ঞাসা করার পর ওনাদের মধ্য থেকে একজন বলে, আমরা আপনাদের বাসায় যাব। তো ইমাম সাহেব বলেন, আমার বাসায় যাবেন ভালো কথা, কিন্তু এই লাশটা কার? তখন লোকগুলো বলে, এটা আপনার ছেলের লাশ, আপনি আমাদের সাথে চলেন। কথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পায় এবং বলেন, দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আপনাদের রাস্তায় যান, আমাকে আমার মতো থাকতে দেন। কথা শোনার পর লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে কোথাও যেন চলে গেল। এরপর ফজরের আজান হলে ইমামের পরিচিত একজন মাঝি আসে ইমাম সাহেবকে নিয়ে যেতে। 3 ঘন্টা নদী পথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি আসলেন, তখন দেখেন এলাকার মানুষজন এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। উনি চিন্তা করলেন, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে কেন? নিশ্চয় বাড়িতে কিছু একটা হয়েছে। উনি যখন বাড়িতে পৌঁছেন, তখন দেখেন ওনার উঠানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। উনি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখলেন ওনার ছেলেকে উঠানে শুয়ে রাখা হয়েছে। উনি দেখলেন ওনার ছেলের লাশ ফোলা ফাফা। উনি চিন্তা করলেন, আমি তো জ্বর দেখে গিয়েছিলাম, জ্বর তো এমন হওয়ার কথা নয়। ওনার স্ত্রীকে কথাটা জিজ্ঞেস করলেন। ওনার স্ত্রী বললেন, আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরেতে গিয়ে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায়নি। একটা সময় ওনার ছেলের লাশ নিজে থেকে ভেসে ওঠে। এই ঘটনার পর ইমাম সাহেবের মাথায় কিছু আসছিল না, শুধু একটা আক্ষেপ থাকে যে সে যদি ওনাদের সাথে যেত তাহলে হয়তো আজ তার ছেলেকে এই অবস্থায় দেখতে হতো না। ঘটনাটি খুবই আশ্চর্যজনক এবং রহস্যময় একটি ঘটনা, যার ব্যাখ্যা পাওয়া এবং দেয়া খুবই মুশকিল। আরেকটি ঘটনা যেটা আমার বন্ধুর কাছ থেকে শোনা। মাগরিবের পরের সন্ধ্যা, চারদিকে আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কোথায় যেন চাঁদ তার কিরণ চারদিকে ছড়িয়ে দিতে পারে। রমজানের পবিত্রতা ছড়িয়ে রয়েছে চারদিকে। গ্রামের 2-3টি চায়ের টঙ্গে ভিড় জমেছে, কেউ দাঁড়িয়ে কেউ বসে, প্রায় সবাই উঠতি বয়সের তরুণ ও যুবক। তাদের মাঝে আমিও ছিলাম, তবে আমার উদ্দেশ্য ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা সবাই অপেক্ষায় রয়েছে ক্যারাম বোর্ডের দোকানের জন্য। আজ সে কেন জানি প্রচন্ড দেরি করছে আসতে। সব ক্যারাম বোর্ড আসক্তই এখন টাকা লাগিয়ে ইচ্ছামতো খেলতে এসেছে। এখন আয় রোজগার করে দিনের বেলা সবগুলো ভালো হয়ে যাবে। আমি চায়ের কাপ হাতে নিয়ে বসে আছি। আমার মূল উদ্দেশ্য ছিল শুধু চা খাওয়া, যা আমি খাচ্ছিও বটে। সব টঙ্গেই দাঁড়িয়ে আছে 2টি মাঝারি সাইজের পুকুরের পাশে। টঙ্গলারা যার যার মতো চা পান বানিয়ে রাখছে তাদের মূল ক্রেতাদের জন্য। ধীরে ধীরে পুরো টং গ্রামের মুরব্বীদের দিয়ে ভরে যায়। তারা সবাই তরুণ যুবকদের শাসন করার চেষ্টা করছে, কিন্তু তেমন কোনো ফল হয় না। সঙ্গে সেই জোয়ারের দোকানিকেও ইচ্ছা মতো গ্রাম্য ভাষায় গালিগালাজ করছে। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ জোয়ারি দোকানের ভাই চিৎকার করতে করতে টঙের দিকে ছুটে আসতে লাগলো। ওরে ওরে, নিয়ে গেছে রে, নিয়ে গেছে রে, তারা উড়াইয়া নিয়ে গেছে। তার চিল্লাচিল্লির মাঝে সকলে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। কেউ পানি দিচ্ছে, কেউ চা, কেউ তো মজার ছলে মুখে পানও ঢুকিয়ে দিচ্ছে। জোয়ারি দোকানের ভাই শুধু হাঁপাচ্ছে আর হাঁপাচ্ছে, সঙ্গে মুরব্বীরা জোরদার চেষ্টা করছে। হঠাৎ মেম্বার মশাই এসে সবাইকে থামালেন। তারপর জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমার ভাইডারে নিয়ে গেছে, বলল সে। কে নিয়ে গেছে? জিজ্ঞেস করতেই সে যে কথাগুলো বলল তা শুনে সকলের আত্মারাম কেঁপে ওঠে। তারা সেই জিনরা আইসা নিয়ে গেছে, সেই জিনডি যেগুলো আগেও মানুষ ধরে নিয়ে যাইতো, বলল সে। এই কথাগুলো শুনে অনেকে আলহামদুলিল্লাহ বলতে শুরু করলো, আর অনেকের বুক ধরফর করতে লাগলো, বিশেষ করে তরুণ যুবকদের। আমি ছিলাম সবকিছুর ঊর্ধ্বে, কিছুই বুঝছিলাম না, তাই পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় ছিলাম। এশার ওয়াক্তে পুরো মসজিদ ও রাস্তা লোকজন দিয়ে ভরে গেল, কিন্তু মাগরিবের সময়ও 2 সারি লোক ছিল না। তারাবির নামাজের পরে আবারও টঙ্গে এসে একজনকে জিজ্ঞেস করতে সে আমাকে সব জানালো। গ্রামটি প্রচন্ড মুসল্লি জিন দিয়ে ভরা। বলতে গেলে গ্রামে যতই না জনবসতি রয়েছে ততোধিক বা তার চেয়েও বেশি জিনের আস্তানা। তাই তো গ্রামের মধ্যে এত পরিত্যক্ত পুকুর, জঙ্গল, পুরনো আবাদি জমি বিদ্যমান।
আগেকার দিনে গ্রামে প্রচণ্ড জিন সংক্রান্ত জিনিস দেখা গেলেও এখন তা তেমন হয় না। সে সময়ের জিন সংক্রান্ত ঘটনার প্রচলিত একটি ছিল মানুষ কিডন্যাপিং করা। তবে এই কিডন্যাপিং ছিল ভালোর উদ্দেশ্যেই। আজ কিছু বছর যাবৎ এটি বন্ধ ছিল ঠিকই, তবে মনে হচ্ছে তা আবার শুরু হয়েছে। জিনরা সেই সব ছাত্রা লোকদের ধরে নিয়ে যায় যারা পবিত্র রমজান মাস অতিক্রম করেও ঠিক হয়ে ওঠে না। এরপর রমজানের পরে আবার ছেড়ে দেয়, কিন্তু যদি তারা ভালো না হয় তবে পরের রমজানের আগে বা মধ্যে আবারও তুলে নিয়ে যায়। দেখো আজ রাতেই কতই না বুড়া গুড়া কিডন্যাপ হয়। এসব ঘটনাগুলোর উৎস কোথায় আমাদের জানা নেই, ব্যাখ্যাও আমাদের কারো কাছেই নেই। আমাদের পৃথিবীতে এমন অনেক হাজারটা বিষয় রয়েছে যার কোনো ব্যাখ্যা সত্যি আমাদের কাছে নেই। কারো কাছে থাকলে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি মাইশা। কোনো একটি জেলার ছোট্ট এক গ্রামে আমার বিয়ে হয়। আমি ইচ্ছে করেই বলছি না জেলার নাম। বিয়ে হয়ে এ বাড়িতে পা রাখলাম। আত্মীয় স্বজন অনেক শোরগোলের মধ্যে খেয়াল করলাম একটা ছোট বিড়াল ছানা আমার পায়ের কাছে বসে আছে। ছোট থেকেই বিড়ালের প্রতি আমার খুব মায়া। ছোট বাচ্চার মতন আদর করি আমি বিড়াল। আমার ইচ্ছে করছিল ওকে উঠিয়ে কোলে নিতে, কিন্তু আমি নতুন বউ হয়ে মাত্র শ্বশুর বাড়িতে পা রাখলাম, তাই চেয়েও পারিনি। লোকজনের প্রশ্নের জবাব দিতে দিতে ছানাটা কোথায় হারিয়ে গেল আমি তা খেয়াল করিনি। আর কয়েকদিন তাকে দেখিও নি। আমি এক প্রকার ভুলে গিয়েছিলাম। বেশ 7-8 দিন পরে আবার আসে বিড়াল ছানাটা, কালো সাদা বর্ণের, খুব সুন্দর দেখতে। আমি সবার সাথে রাতে খেতে বসেছি। বিড়ালটা এক লাফ দিয়ে আমার কোলের উপর উঠল। আমার জায়ের 4 বছরের ছেলেটা ভয়ে চিৎকার করে উঠল তা দেখে। তারপর ওরা টানা হেঁচড়া করে বিড়ালটিকে নিয়ে যায় এবং বাইরে ফেলে দেয়, যেটা দেখে আমার চোখের প্রায় পানি চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে এঁটো বাসন নিয়ে আমি আর যা পুকুর ঘাটে ধুতে গেলাম। রাত 9টা হবে তখন। আমি আলো জেলে দাঁড়িয়ে আছি, যা ধুচ্ছে। কোথা দিয়ে আবারও এলো বিড়ালটা। এবার আমি স্নেহের সাথে কোলে তুলে নিলাম। ও যেন আমার বুকের সাথে মিশে গেছে। তা দেখে আমার যা বলল, কোথা দিয়ে যে আসলো কে জানে। এরা প্রচুর পরিমাণ ঘর নোংরা করে। বোন এটাকে ফেলে দাও তো, না হলে শাশুড়ি আবার চিল্লাচিল্লি করবে। দেখলাম জায়ের কথাগুলো শেষ হতে না হতেই বিড়ালটি ধাও করে আমার জায়ের হাত আছড়ে ধরলো। বিড়ালের চোখগুলো লাল সবুজ হয়ে উঠছে। হাত থেকে থালাগুলো ঝনঝন শব্দে পড়ে গেল জায়ের হাত থেকে। ক্রমশ বড় রূপ ধারণ করতে লাগলো বিড়ালটি, যা জোরে চিৎকার করে শাশুড়িকে ডেকে উঠল। সাথে সাথে সবাই ছুটে এলো। এর মধ্যে বিড়ালটি উধাও হয়ে গেল। আমাদের কথা কেউ বিশ্বাস করলো না, কিন্তু জায়ের হাতে আঁচড়ের দাগ ছিল। এরপর আমার যা এর 8 দিন মতো জ্বর ছিল। সে কখনো বিড়াল নিয়ে আর কিছু বলার সাহস দেখায়নি। একদিন আমার হঠাৎ ভোর 4টায় ঘুম ভেঙে গেল। ভাবলাম ভাসুর আর বরের তো 7টার মধ্যে ভাত লাগে, উঠে ভাত বসাই। চুলোর কাছে গিয়ে দেখি সে বিড়াল ছানাটা। এ কি, বিড়ালটা আজ ঠিক আছে? তাহলে আমরা কি ভুল দেখেছিলাম? এসব ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠল। বিড়ালটা আমার শাড়ি ধরে টানছে। আমি আবার কোলে নিলাম ওকে, আদর করলাম। ওর একটা নামও ঠিক করলাম, পুষি। তারপর আমি রান্না করতে গিয়ে দেখি অটোমেটিক রান্না হয়ে যাচ্ছে। বিড়ালটি চুপচাপ বসে আছে। 4:30 বাজতেই রান্না হলো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। সবে উঠে বলা বলি করছিল, তুমি কি সারা রাত ধরে না ঘুমিয়ে এগুলো করেছো? বললাম না, আমি 4টার দিকে উঠেছি। শাশুড়ি হাসতে হাসতে বলল, আলু ভাজা, বেগুন ভাজা, রুই মাছ, মাংস, মুগ ডাল, পাতাকপি, এগুলো এত তাড়াতাড়ি তাহলে কি করে করলো? মনে হয় জ্যোৎস্না রাতে তুমি উঠে সকাল মনে করেছো। হা হা হা, ভালোই হবে আজ খাওয়াটা। সবাই হাসাহাসি করলো। খেতে বসে আমি ডাকলাম, পুষি, ও পুষি। অমনি বিড়ালটা লাফ মেরে কোলে এলো। ওকে ভাত দিলাম আলাদা প্লেটে ফ্লোরের ওপর। ও খেলো। সবাই খুব রাগ করতে লাগলো বিড়ালটিকে দেখে। আমি হাসছিলাম। এরপর থেকে যখন আমি কোনো কাজ করতাম তখনই খুব তাড়াতাড়ি সব হয়ে যেত। আমি এটা নিয়ে তলিয়ে কখনো ভাবিনি। এক রাতে ওয়াশরুম যাব বলে বাইরে বের হলাম। পুকুর ঘাটে চোখ পড়তে আমি শিহরিত হয়ে গেলাম। কিছু একটা ঘাটের কাছে বসে পুকুর থেকে মাছ তুলছে আর খাচ্ছে। আমি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে লাগলাম। বিরাট লম্বা কোনো মানুষ, চোখ দিয়ে মনে হয় রক্ত পড়ছে। তার মাথা সে নিজে খুলে 2 হাত দিয়ে বল খেলছে, আবার একটা মাছ খাচ্ছে। আমিও সব দেখে ওখানে জ্ঞান হারালাম। সকালে যখন উঠলাম দেখি খাটে শুয়ে আছি। আমি যা দেখলাম তা বলার সাহস আর দেখালাম না। বলতে গিয়েও তোতলানো শব্দ হয়ে যাচ্ছিল। আমি 2 দিন জ্বরে ভুগলাম। এরপর থেকে বিড়ালটি আর সবসময় দেখতে পেতাম না। এভাবে 1 দিন 2 দিন করতে করতে 2 বছর হয়ে গেছে বিয়ের বয়স। আমি 8 মাসের প্রেগন্যান্ট এখন। হঠাৎ একদিন রাতে বমি আসার জন্য বাইরে ছুটে যাই। দেখি সেই বিড়াল বাচ্চাটা। কিন্তু একই 2 বছরে তার কোনো পরিবর্তন নেই। তার তো এতদিন বড় হয়ে যাওয়ার কথা। আমার দিকে তাকিয়ে আছে বিড়ালটি। আবারও লাফ দিয়ে কোলে উঠল। সে কি যেন মায়া দেখলাম বিড়ালটার চোখ মুখে। বুকের মধ্যে জড়িয়ে আদর করলাম। বললাম, ইস,
কতদিন পর দেখলাম তোকে বসি, কই ছিলি তুই? তোকে কত খুঁজেছি আমি, এভাবে বলে চুমু খাচ্ছিলাম। বিড়ালটা কিছু সময় আমার দিকে মায়ামাখা ভাব নিয়ে তাকিয়ে রইল। আমি খেয়াল করলাম ওর পিঠে বাদামি রঙের একটা দাগ। আগে অবশ্য খেয়াল করিনি আমি, ভাবলাম হয়তো কেউ মারছে। বিড়ালটা এবার অস্বাভাবিকভাবে আমার মুখে বুকে চুমু দিতে লাগলো। তারপর সে পুকুর ঘাটে গিয়ে আবার বড় রূপ আকৃতি ধারণ করলো। আমি আমার পেটের সন্তানের কথা চিন্তা করে মনকে বুঝিয়ে ঘরে আসলাম। এসে খাটের উপর অজ্ঞান হয়ে গেলাম। ভোরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, তোমার ভালোবাসার জন্য আমি মুক্তি পেয়েছি। আমি বিড়াল রূপে অভিশপ্ত ছিলাম, তুমি আমাকে দেখে ভয় পাওনি, মায়ের মতো আদর দিয়েছ, তাই আমার পাপের বোঝা শেষ হলো। বিড়াল রূপে আমি তো তোমাকে মা হিসেবে মেনেছি। আমি পাশের গ্রামে ইমামদের বাড়ি লোহার খাঁচায় আটকেছিলাম। তারপর ইমামের বিয়ে হয়ে গেলে ওরা আমাকে খাঁচা থেকে বের করে দেয়। আমি ছুটে তোমার কাছে আসি, কারণ অভিশপ্ত বিড়াল রূপে আমি যদি আমার শক্তি ব্যবহার করতাম তাহলে আরো 1 বছর বিড়াল রূপে থাকতে হতো। এগুলো স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আমার প্রসব ব্যথা শুরু হয়, আমাকে নিয়ে হসপিটালে যায়। আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়, কিন্তু আমি ওকে কোলে নিয়ে দেখতে পাই ওর পিঠে বিড়ালটার মতো দাগ। তারপর মনে পড়ে স্বপ্নের কথা, তাহলে কি বিড়ালটা অভিশপ্ত জীবন শেষ করে আমার কোলে মেয়ে রূপে এলো? এসব ভাবছিলাম। তারপর আমি ওকে বুকে জড়িয়ে নেই। আমার বাচ্চাটাও বিড়ালটার মতো আমার বুকে মুখে চুমু দিতে থাকে। একদিনের বাচ্চা এমন আচরণে আমি শিহরিত হয়ে যাই। বুঝতে বাকি রইল না, বিড়ালটা পাপ মুক্ত হলো, চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আদর করে আমি রুকমিনী নাম রাখলাম মেয়ের। সবাই ওইটাই পছন্দ করলো। আজ আমার মেয়ের বয়স 12 বছর। একদিন বয়সে ওর ওই অদ্ভুত আচরণ দেখেছিলাম, আর কখনো এমন অদ্ভুত আচরণ দেখিনি। হয়তো সে বুঝিয়ে দিয়েছে সে পাপ মুক্ত হয়েছে। চলে যাচ্ছি পরের গল্পে। এক অন্ধকার রাতে শহরের একটি নির্জন বার। একে এক নব্য নাস্তিক মান্নান জীবন যুদ্ধে হেরে গিয়েছে। একে একে হারানো আশা, ক্ষয়প্রাপ্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে সমাজ থেকে। এক মলিন হাসি দিয়ে বারটেন্ডারের কাছে গিয়ে বসে। এমন সময় এক রহস্যময় ব্যক্তি কালো লেদার জ্যাকেট গায়ে প্রবেশ করে। সে চুপচাপ মুসার পাশে এসে বসে এবং তার চোখে গভীর রহস্যের ঝিলিক দেখা যায়। আগন্তুক মুচকি হেসে, আমি আপনার অপেক্ষায় ছিলাম স্যার। মুসা অবাক হয়ে, আপনি কে? আপনাকে কি আমি চিনি? আগন্তুক ধীর কণ্ঠে, সে কথা পরে হবে, আগে বলুন কি খাবেন? ভদকা, হুইস্কি, টাকিলা। মুসা উত্তেজিত হয়ে, আরে তামাশা বাদ দেন। আগন্তুক হাসি চাপতে চাপতেছি, আমি আপনাকে নিয়ে কোনো তামাশা করছি না স্যার। মুসা উৎসাহিত হয়ে, আচ্ছা তবে আপনার এমন অদ্ভুত আচরণের কারণটা কি, আর আপনি কে? আগন্তুক গম্ভীরভাবে, আমি আজাজিল, যাকে আপনারা আরো অনেক নামে চেনেন, লুসিফার, ইবলিশ, শয়তান। মুসা বিস্ময়ে, তাহলে আপনি আরব মিথোলজির অহংকার ইবলিশ? যতদূর জানি ইবলিশ মানুষের প্রতি এত শ্রদ্ধাশীল নয়, ভীষণ ঘৃণা করে মানুষকে। আপনি তো রীতিমতো তেলবাজি করছেন। আজাজিল, আপনি যা করছেন তা আমি কখনোই করতে পারিনি। আপনি এমন একটা কাজ করেছেন যা আমাকে সত্যি অবাক করেছে। মুসা, কি এমন উদ্ধার করেছি আমি? আজাজিল, আপনি আল্লাহকে অবিশ্বাস করেছেন স্যার, সেই কাজটি আমি নিজেও কখনো করতে পারিনি। মুসা, আপনি জানলেন কিভাবে? আমি তো কাউকে কিছু বলিনি স্যার, কোথাও কিছু বলার প্রয়োজন নেই, আমি সবকিছু জানি। আপনি যখন জন্ম নিয়েছেন, প্রথম মক্তবে গিয়েছেন, প্রথম নামাজ পড়েছেন, প্রথম রোজা রেখেছেন, এবং যখন বিশ্বাস থেকে সরে ঈমান হারিয়েছেন, আমি সারাটা সময় আপনার উপর নজর রেখেছি। আপনাকে নিজের দলে সামিল করেছি একটু একটু করে, এবং আমৃত্য প্রতিটি আদম সন্তানের প্রতি আমার যা ভূমিকা, আমি আপনার ক্ষেত্রেও তাই করে যাব। মুসা, তবে আপনি কি সত্যি ইবলিশ? প্রচন্ড বিস্ময়ে যেন কয়েক হাজার ভোল্টের ইলেকট্রিক শক লাগলো শরীরে। আজাজিল, আমি কেবল একটি ভুল করেছি স্যার, স্রষ্টার একটা মাত্র আদেশ অমান্য করেছি, কিন্তু আমার স্রষ্টাকে কোনোদিন অবিশ্বাস করিনি। আপনি সেই বিশ্বাস ভেঙে দেখিয়েছেন যা কোনোদিন আমি ভাঙতে পারিনি। আমি আপনাকে শুধু পথভ্রষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু স্যার আপনি যে পারফরম্যান্স দেখালেন আমি তা কল্পনা করিনি। আপনার উদ্দেশ্য কি? আজাজিল, আমি আপনাকে দোজখের পথ দেখাতে এসেছি। আপনি বিশ্বাস করেন না, কিন্তু আমি নিশ্চিত একদিন আপনি বুঝবেন, খুব দেরিতে বুঝবেন, যখন আর ফেরার পথ থাকবে না স্যার। মুসা, আপনি মিথ্যা বলছেন, সব মিথ্যা। আজাজিল, নিশ্চিত থাকুন, একদিন আপনি বুঝবেন স্যার। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার কৌশল সফল হবে। এটা বলে আজাজিল অদৃশ্য হয়ে যায় এবং মুসা এক মুহূর্তের মধ্যে বারটেন্ডারের ডাকে চমকে ওঠে। বারটেন্ডার,
স্যার, আপনি ঘুমিয়ে পড়েছিলেন, বার বন্ধ হয়ে গেছে, আপনি কি একা যেতে পারবেন? আমি উবার কল করে দিই। মুসা: না, আমি ঠিক আছি, একটু বেশি হয়ে গেছে, নেশার ঘরে কি সব উদ্ভট কল্পনা মাথায় ঘুরছিল। সে বার থেকে বেরিয়ে এসে নির্জন রাস্তায় হাঁটতে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না কল্পনা এত জীবন্ত হয় কি করে। আজাজেলের সমুদ্রপৃষ্ঠে ভাসমান হেডকোয়ার্টার। আজাজেল নিজের মনিটরে মুসার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছে, খুব সন্তুষ্ট চিত্তে। কিন্তু তার কাজ থেমে নেই। এজেন্টরা সারা পৃথিবীতে তাদের দায়িত্ব পালন করে চলেছে। প্রতিনিয়ত রিপোর্ট জমা দিয়ে যায়। আজাজেল শুধু প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেয়। কালে ভদ্রে ইচ্ছা হলে গুটি কয়েক মানুষকে সে সশরীরে গিয়ে দেখা দেয়। মুসা তাদের মধ্যে একজন। ব্যালকনিতে বসে সিগারেটের শেষ টানটা দিয়ে ফিল্টারটা ফেলে দিতে দিতে মনে মনে ভাবল, বারে ট্রাঙ্ক হয়ে ঘুমের ঘরে যে স্বপ্ন দেখেছিলাম সেসব কেবল কল্পনা ছিল। আমি স্বাধীন, মুক্ত চিন্তার অধিকারী, নির্ভেজাল জীবনবাদী মানুষ। কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু সে জানে না ইতিমধ্যে তার প্রতিটি পদক্ষেপ আজাজেলের পরিকল্পিত ছকেই পরিচালিত হচ্ছে। এর পরের গল্প। রাহাত আলী তার ঘরের একটি রুমে বসে গভীর দৃঢ়তার সাথে কি যেন করছে। রাতের অন্ধকার ভেদ করে ঘরের প্রতিটি কোণ থেকে কারো নিঃশ্বাস ও বিড়বিড়ানির আওয়াজ মৃদু গুঞ্জনের মতো শোনা যাচ্ছে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে রাহাত আলী চোখ খুলে তাকালো। তার সামনেই দাঁড়িয়ে আছে এক অপরিচিত মুখ, সুকুমার। রাহাত আলীর মনে মুহূর্তের জন্য একটি হালকা প্রশ্ন জাগলো, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল অন্তরালে। রাব্বি আরো এক পা বাড়াতেই ঘরের চারপাশের সমস্ত আওয়াজ হঠাৎ থেমে যায়। রাহাত আলী ঘরটি চতুর্দিক দিয়ে বন্ধ করে রেখেছিল, কিন্তু তা ভেদ করা যেন রাব্বির কাছে কিছুই না। রাহাত আলী নিচে বসে আর রাব্বি তার সামনে দাঁড়িয়ে। দুজনেই একে অপরের চোখের গভীরে ডুবে আছে। চারপাশের অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধতা আরো বিস্তৃত হয়ে পড়েছে। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে রাব্বি বলে উঠল, কেন কেন এমন করছো রাহাত? কোনো উত্তর দিল না রাহাত। রাব্বি আবারও বলল, সেই দুনিয়া থেকে চলে গেছে রাহাত। রাহাত তার সাথে চলে গেছে রাব্বি। কিছু মাস আগের কথা। গ্রামের প্রভাবশালী মিয়াবাড়ির ছোট ছেলে হোসেনের বিয়ে হয়েছিল পাশের গ্রামের ডাক্তার জাবিরের মেয়ের সঙ্গে। সারা মিয়াবাড়ি আদরের ছেলের বিয়ের আনন্দে মেতে উঠেছিল। কিন্তু আফসোস, সে আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ একদিন মিয়াবাড়ির কর্তা রব্বানী মিয়া এক অস্বাভাবিক মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সে ঘটনার পর পুরো মিয়াবাড়ি আতঙ্কে ডুবে যায়। কেউ কি তাকে হত্যা করেছিল, নাকি এটি কোনো জিন ভূতের কাণ্ড? কেউই নিশ্চিত হতে পারেনি। এরপর কেটে যায় বেশ কিছুদিন। ধীরে ধীরে সবাই স্বাভাবিক হতে থাকে, কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেও লুকিয়েছিল এক অদৃশ্য অস্বাভাবিকতা। হোসেন মিয়ার বউয়ের সঙ্গে ঘটতে থাকে কিছু অজানা অদ্ভুত ঘটনা। একদিন নতুন বউ পুকুর পাড়ে গিয়েছিল কাপড় কাচতে। সে আপন মনে কাজ করছিল, আশপাশে তেমন কেউ ছিল না। হঠাৎ পুকুর থেকে একটি গলন্ত বিকৃত হাত ঝট করে এসে চেপে ধরল তার হাত। কিছু বুঝে ওঠার আগেই সেই হাতটি তাকে পুকুরের গভীরে টেনে নিতে লাগলো। 2 দিন পেরিয়ে যায়, কিন্তু নতুন বউয়ের কোনো খোঁজই পাওয়া যায় না। মিয়াবাড়ির সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ডাক্তার বাড়ির লোকজন ক্ষোভে ফেটে পড়ে। তারা মিয়াবাড়ির সবাইকে হুমকি দেয়, যদি আমাদের মেয়েকে না পাই তবে তোমাদের অস্তিত্বই মুছে দেব। একদিকে বউয়ের নিখোঁজ হওয়া, অন্যদিকে শ্বশুরবাড়ির হুমকি। 2 দিক থেকে চাপে পড়ে হোসেন। তার মাথায় যেন বাজ পড়তে থাকে। অবশেষে হোসেন ঠিক করলো, এবার সে লোকজনের সাহায্য নয়, অন্য এক জোরের আশ্রয় নেবে। এই ভাবনাতেই সে যোগাযোগ করলো এক প্রসিদ্ধ কবিরাজের সঙ্গে, যার নাম ডাক ছড়িয়ে আছে আশপাশের 4-5টি গ্রামে। কবিরাজ তার বিশেষ তন্ত্রমন্ত্র পালিত চেলাদের সাহায্যে নতুন বউয়ের খোঁজ করতে লাগলো। 2 দিনের মাথায় কবিরাজ জানিয়ে দিল, বউ আছে গ্রামের পরিত্যক্ত কুয়ার গভীরে। কবিরাজ হোসেন মিয়ার হাতে একটি কাচের বোতল ভর্তি পানি দিয়ে বলল, কয়েকজন লোক নিয়ে কুয়ার কাছে যা, এই পানি চারদিকে ছড়িয়ে দিস, বউকে পেলে আবার আমার কাছে আসিস। কবিরাজের নির্দেশ মতোই তারা কুয়া খোঁজার চেষ্টা শুরু করলো। কিন্তু আফসোস, কোথাও সেই কুয়ার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছিল না। যখন সবাই হাল ছেড়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই হোসেন শেষবারের মতো চেষ্টা চালানোর সিদ্ধান্ত নিল। সে কাচের বোতলের কিছু পানি চারপাশে ছিটিয়ে দিল, আর তখনই হঠাৎ কোথা থেকে যেন একটি কুয়া ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগলো। সবাই দ্রুত ছুটে গিয়ে কুয়ার ভেতরে তাকালো এবং হতাশ হয়ে গেল। ভেতরে শুধু পাথর, আর কিছুই নেই। হোসেন হতবাক হয়ে গেল, তবে সে থামল না। সে কবিরাজের কথা মনে করে আবারও কুয়ার ভেতরে পানি ছিটিয়ে দিল, আর ঠিক তখনই সবাই চমকে উঠল। কুয়ার ভেতরের পাথরগুলো বরফের মতো গলতে লাগলো। কিছু মুহূর্তের মধ্যেই সেই গলন্ত পাথরের মাঝে তারা বউকে আবিষ্কার করলো। বউকে উদ্ধার করে বাড়ি ফেরার সময় হোসেনের চোখ হঠাৎ আটকে গেল একজোড়া স্থির গভীর দৃষ্টির ওপর। সেই রাহাত যে বছরখানেক ধরে উধাও।
সে কোনো কথা বলল না, শুধু নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল হোসেনের দিকে। হোসেনের বুকের ভেতর অজানা শীতলতা নেমে এলো, তবুও সে কিছু বলল না। বউকে বাড়িতে পৌঁছে দিয়েই মহসিন আবারও ছুটে কবিরাজের কাছে। কবিরাজের বাড়িতে পৌঁছে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হোসেন থমকে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। ঘরের মেঝেতে পড়ে আছে এক মুন্ডহীন দেহ, ঠিক তার বাবার মতো। আর দেহের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য মৃত্যু ঠোঁটহীন কাক। চারদিকে বিড়বিড় আওয়াজ ঘুরপাক খাচ্ছে। কান পেতে শোনার চেষ্টা করতেই হোসেনের গা শিউরে উঠল। কেউ যেন তার নাম ধরে ডাকছে। পরের ঘটনা। জন্মসূত্রে আমার বাড়ি কুমিল্লা হলেও আমি খুব ছোটবেলা থেকে পরিবারের সাথে ঢাকায় থাকি। আমরা যে বাসাটায় থাকি সেটা 7 তলা বিশিষ্ট একটি বাড়ি। আমরা তখন থাকতাম 5 তলায়। আমাদের এই বাড়িটি ঘিরে অনেক কাহিনী আছে। যেহেতু ছোটবেলা থেকে এই বাসায় বড় হওয়া, তাই অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে বারবার। শুধু আমাদের সাথে নয়, বাসায় আরো যারা আছে বা থাকতো তাদের সাথেও এমন ঘটনা ঘটেছে বলে শোনা যায়। যেমন মাঝরাতে জোরে জোরে ছাদে কিসের যেন শব্দ হতো, যেন শরীরের সব শক্তি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে। এটা নিয়ে অনেক অভিযোগও গেছে বাড়িওয়ালার কাছে, কিন্তু তারা তেমন পাত্তা দেয়নি বিষয়টা। বাড়ির 4 তলায় থাকতো একটি পরিবার। তারা সবাই প্রায় বাইরে থাকতো কাজে। মহিলার একটি মেয়ে আর একটি ছেলে। মহিলা ছিলেন স্কুল শিক্ষিকা, তার মেয়ে আর সে বাসায় থাকতো। একদিন দুপুরে তার মেয়ে যখন ওয়াশরুম থেকে বের হয়, সে দেখতে পায় তার সামনের টেবিলে একটা ভয়ঙ্কর অবয়ব বসে আছে। এটা দেখে মেয়েটা জোরে চিৎকার করে আর তার মাকে ডাকে। অনেক ভয় পেয়ে যায়। ঘটনার পর তারা অবশ্য বাসাটা ছেড়ে দেয়। বাড়ির ছাদে মাঝরাতের শব্দ, রুমের উপর পরে হাঁটার আওয়াজ, আর অনেক অভিযোগ ভাড়াটিয়াদের। পরে বাড়ির মালিক হুজুর ডেকে বাড়ি বন্ধ করেছে শুনেছি। তবুও তেমন কোনো সমাধান হয়েছিল বলে আমার মনে হয় না। একদিন রাতে সবাই যে যার রুমে শুয়ে পড়েছে রাতের খাবার খেয়ে। আমার বাবা যেহেতু আমাদের সাথে থাকতেন না, তাই আমি আমার আম্মুর সাথে ঘুমাতাম। আমার বয়স তখন অনেক কম, 9 কি 10 হবে। পাশের রুমে আমার ভাইয়া থাকতেন। আমার আম্মু আর আমি যখন শুয়ে পড়েছি, উল্লেখ্য আমি ছিলাম খুব ভীত। ভূতের ভয় ছিল আমার খুব। মাঝরাত তখন কয়টা বাজে ঠিক মনে নেই। আমি ঘুমে বিভোর। আমার আম্মু তখন কোনো কথা নেই, বার্তা নেই। ঘুম থেকে সোজা উঠে বসে পড়ে আমার গেটের চাবিটা নিয়ে সোজা গেট খুলতে যাচ্ছে। মানে যখন তালাটা খুলবে, তখন আম্মু হঠাৎ করে বলে উঠল, আমি এখানে কেন? কে আনলো আমাকে এখানে? আবার চাবি হাতে আম্মু তখন ভয়ে দৌড়ে রুমে ঢুকে দরজা আটকায়। ভয়ে তার মুখে কথা নেই। আমাকে কে নিয়ে গেল রাত দেখে কাউকে আর ডাকেনি। আম্মু আর আমি যে ভীতু, আমাকেও কিছু বলেনি। পরে অবশ্য বলেছে আল্লাহর দয়ায় সেদিন আম্মু বেঁচে গেছে। যদি আম্মুকে বের করতে পারতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। এমনি একদিন 4 তলায় ডাক্তার থাকতেন তার পরিবার নিয়ে। দুপুরে তার ওয়াইফ ছাদে গিয়েছিল কাপড় রোদে দিতে। সে যখন ছাদের দরজাটা খুলল, সে দেখলো হুবহু তার মতো একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে দৌড়ে ঘরে আসে আর হাঁপাতে হাঁপাতে পড়ে যায়। পরে সেই সবার কাছে বলেছে তারা বাসা ছেড়ে দিয়েছে কিছুদিন পর। তার কিছুদিন পরে এমনই একদিন রাতে আমি আর আম্মু ঘুমোচ্ছি। আগেই বললাম আমি খুব ভীতু টাইপের। রাতে একটা কোনো শব্দ হলেও আমি চিৎকার দিয়ে উঠতাম। রাতে যখন ঘুমাচ্ছি, হঠাৎ করে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। এমনভাবে কাঁদছে যেন খুব কষ্ট দিয়ে। এখনো মনে হয় সে রাতের কথা। ভয়ে চমকে উঠি। কান্না করছে তো করছেই। আমি যে পাশে শুয়ে থাকা আমার মাকে ডাকবো, সেই শক্তিও আমার নেই। খুব ভয়ঙ্কর সে আওয়াজ। পরে আম্মুকে ডাকলাম, আম্মু দেখো কে যেন কাঁদে। আম্মুকে কয়েকবার ডাকার পর আম্মুও শুনলো সে আওয়াজ। আম্মু ভয় পেয়েছে, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। আম্মু আমাকে বলছে কই না তো, কোথায় কান্না করে? ও কিছু না, ঘুমিয়ে যাও। আমিও ভয়ে ঘুমিয়ে পড়ি। পরে অবশ্য আম্মুকে এখনো বললে আম্মু কেমন ভয় পায়। পৃথিবীর আনাচে কানাচে কতই না ঘটনা, গল্প লুকিয়ে আছে। কিছু গল্প আমাদের জানা, কিছু আমাদের অজানা। কিছু গল্প আমাদের আগে থেকে শোনা ঘটনার সাথে মিলে যায়, আবার কিছু ঘটনা আমাদের বারবার শুনতে ভালো লাগে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাছে আপনারা যেসব ঘটনা পাঠান, আমরা পাঠকদের উদ্দেশ্যে সেগুলো আপনাদের পড়ে শোনাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুরু করছি আমাদের রাতের ডায়েরিতে একজন লিসেনারের নিজের জীবনের সাথে ঘটে যাওয়া সত্য এক ঘটনা দিয়ে। আমরা হুবহু সেই ভাইয়ের লেখা আপনাদের কাছে তুলে ধরছি। তার আগে রাব্বি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার জীবনের এই কাহিনীটি জানানোর জন্য। শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ রাব্বি সরকার। গ্রামের বাড়ি কুমিল্লা, কিন্তু আমি ঢাকা মিরপুরে থাকি। ভুল ত্রুটি ক্ষমা করে যেভাবে লেখা আছে সেভাবেই পড়িয়েন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মেন ঘটনায়। অল্প বয়সে যে আল্লাহ আমার জীবনে এত পরীক্ষায় দাঁড় করিয়ে রেখেছে, সেটা আমার ধারণাই ছিল না।
একবার আমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হই এবং সেই কারণে আমি ঢাকা থেকে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ গ্রামে আমার একটি দাদু ছিল, যিনি ছিলেন অত্র এলাকার খুব নামকরা একজন কবিরাজ। আমি সাধারণত রাতের বেলা ট্রাভেল করতে পছন্দ করি, যার কারণে আমি প্রায় সন্ধ্যা 7টা বা তার আশেপাশে একটা সময় মিরপুর থেকে রওনা দেই কুমিল্লার উদ্দেশ্যে। টিকাটুলি থেকে বাসে উঠে আমি একটা সময় ঘুমিয়ে যাই, কিন্তু হঠাৎ একটা সময় আমার ঘুম ভেঙে যায় এবং দেখি সামনে একটা গাড়ি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে সেখানে আমি অনেকটা সময় আটকে থাকি। যাই হোক, একটা সময় আমি আমার গন্তব্যে নেমে যাই, তখন রাত 1টার বেশি। আর এত রাতে গ্রামের বাজারে কোনো গাড়ি পাবো না, এটাই স্বাভাবিক। আমি হাঁটতে শুরু করলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে পশ্চিম দিকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে গিয়ে আবার উত্তরে প্রায় 3.5 কিলোমিটার যেতে হবে। আমি যখন উত্তর দিকের রাস্তাটার কাছাকাছি, তখন দেখি রাস্তার দক্ষিণ পাশ থেকে সাদা পাঞ্জাবি পরে একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। যদিও আমি ভয় পাইনি, কিন্তু ভাবতে লাগলাম যে এত রাতে কেউ নেই। ইতিমধ্যেই সে রাস্তায় উঠে এসেছে এবং আমাকে জিজ্ঞেস করছে, এই কে তুমি, এত রাতে কোথা থেকে আসলা? আমি তখন বুঝতে পারি যে এটা আর কেউ না, এটাই আমার সেই কবিরাজ দাদু। যেহেতু আমি জানি সে একজন কবিরাজ, তাই আমি আর নয় ছয় না ভেবে ওনাকে আমার পরিচয় দিয়ে দুজনে একসাথে হাঁটতে শুরু করি। কিন্তু উনি আমাকে বলে যে, দাদা তুমি সামনে থাকো, আমি আছি তোমার পেছনে, আর পেছনের দিকে তাকায়ও না। আমি ভাবলাম যে হয়তো কোনো রোগী দেখতে আসছিল এদিকে, আর আমি যেহেতু ছোট থেকেই জানি বা দেখেছি উনি জিন বা এ ধরনের এন্টিটি নিয়ে কাজ করে, তাই আমি আর কিছু ভাবলাম না যে কেন আমাকে পিছনে তাকাতে বারণ করলো। হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি। এখানে 3 রাস্তার একটি মোড় আছে, যার প্রথম রাস্তাটা দিয়ে মাত্র আসলাম, দ্বিতীয় রাস্তাটা দিয়ে গেলে মাত্র 1 মিনিট দূরত্বে আমার বাড়ি, 3-4 মিনিট দূরত্বে দাদুর বাড়ি, এবং তৃতীয় রাস্তা বললেও হয় না। গ্রামের বাড়িতে হাঁটার রাস্তা কমাতে সবাই বাড়ির ভেতর দিয়ে চলাফেরা করে, তেমনি বাড়ির ভেতর দিয়ে গেলে 2 মিনিট লাগে দাদুর বাড়িতে যেতে। তো ওই 3 রাস্তার মোড়ে এসে দাদু আমাকে জিজ্ঞেস করলো, দাদা তুমি কি যাইতে পারবা, নাকি আমি নিয়ে ঘরে পৌঁছাই দেবো? আমি বললাম, না দাদু সমস্যা নাই, আমি যেতে পারবো। তখন প্রায় 3:30টার মতো বাজে। বাড়িতে গিয়ে আম্মাকে ডাক দিই, ঘরে যাই, ফ্রেশ হয়ে হাত মুখ মুছে বসা মাত্র আম্মা আমাকে জিজ্ঞেস করলেন, এত রাত হলো কেন? অতঃপর আমি সব বলি আম্মাকে। আম্মা বললেন, স্টেশন থেকে একা আসলি, ভয়টায় পাইছিস? আমি বললাম, আম্মা আমি তো একা আসি নাই, আমি ওই দাদুর সাথে আসছি। আমি জানি না যে কেন আমার আম্মা তখন একটু মুচকি হাসি হাসলো। তখন আমি আর দেরি না করে আমার বন্ধুর বাড়িতে চলে যাই ওর সাথে ঘুমাতে। এখানে একটা কথা বলে রাখি, আমার বন্ধুর বাড়ি আর সেই দাদুর বাড়ি পাশাপাশি। তো আমি বন্ধুর ঘরে গিয়ে তাকে ডেকে তুলি এবং তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকি। একটা সময় সে আমাকে বলে যে আমাদের কবরস্থানে নাকি মাঝে মাঝে সেই দাদুকে দেখা যায়। তো আমি একটু মজা করে বললাম যে দাদু তো জিনদের সাথে সংযুক্ত, হয়তো তাদের সাথে আড্ডা দিতে যায়। তখন সে আমাকে যে কথাটা বলে, ভাই আমি জীবনেও সেটা আশা করিনি। সে বলে আমার সেই দাদু নাকি অনেকদিন আগেই মারা গেছে। এটা শুনে আমি সাথে সাথেই দৌড়ে আমার ঘরে চলে যাই। আমার বন্ধু আমার সাথে সাথে আসে। আমি যখন ঘরের কোনায়, তখন শুনি ঘরে কে যেন কথা বলছে। আমি দাঁড়িয়ে একটু শোনার চেষ্টা করি। একটা সময় আমি বুঝতে পারি এটা আমার একটা কাকা কথা বলছে। আমি যতটুকু শুনতে পেয়েছি তা কিছুটা এমন, আপনার ছেলের পিছনে দেখলাম কবিরাজ কাকা যাচ্ছে, আপনার ছেলে কি বাড়ি আসছে নাকি? আমি ভুল দেখলাম। এমন সময় আমি ঘরে ঢুকি এবং আম্মাকে জিজ্ঞেস করি যে সাব্বির এসব কি বলছে আম্মা, দাদু নাকি মারা গেছেন? বলে রাখি আমার বন্ধুর নাম সাব্বির। আম্মা তখন মুচকি হাসতে হাসতে বলল, তুই তো রাগ করে চলে গেলি, তারপর থেকে আর কোনো যোগাযোগ করলি না, তাই তোকে বলতে পারি নাই। আর একটা কথা বলি, শেষবার যখন বাড়িতে এসেছিলাম তখন কোনো একটা কারণে আমি বাড়ি থেকে রাগারাগি করে ঢাকা যাই এবং দীর্ঘদিন কারোর সাথে যোগাযোগ করিনি। তখন আমি আম্মাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম? তখন আম্মা বললেন, তোর দাদু তোকে অনেক আদর করতো, তো তাই হয়তো তোকে পাহারা দিয়ে বাড়িতে নিয়ে আসছে। একটা কথা বলতে ভুলে গেছি ভাই, আমার সেই কাকার মাছ ধরার অভ্যাস আছে, তাই সে হয়তো রাস্তার পাশে কোথাও মাছ ধরছিল। তখন আমাকে আর আমার পেছনে দাদুর আত্মাকে দেখতে পায়, আর আমি আরো ভয় পাই এটা ভেবে যে আমি বাড়িতে আসছিলাম মূলত ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে সেই দাদুর কাছেই আমার সমস্যার সমাধানের আশায়। কিন্তু বাড়িতে এসে শুনি দাদু মারা গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করব, কার কাছে যাব, কোথায় পাবো এই সমস্যার সমাধান। আর একটা কথা বলে রাখা ভালো, আমার আম্মাও টুকটাক দোয়া কালাম জানতো, আমার সেই দাদুই শিখিয়েছে আম্মাকে। তো ভাই এই ঘটনাটা কতটা ভয়ের জানি না, কিন্তু এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। যেহেতু এটা অন্য একটা ঘটনার ভিতরের অংশ, সেহেতু এই ঘটনাটা এখানে শেষ করলাম। আশা করি ভাই ঘটনাটি পড়ে শোনাবেন, সময় পেলে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি লিখে পাঠাবো। দোয়া করি রাতের ডায়েরি অনেক দূরে এগিয়ে যাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
এবার আমরা চলে যাচ্ছি আরেকজন ভাইয়ের ঘটনায়। উনি আমাদের পাঠিয়েছেন বরিশাল থেকে। ওনার নাম হচ্ছে ফারুক। ফারুক ভাই যেভাবে পাঠিয়েছেন সেভাবেই বলছি। বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা, এখানকার পৌরসভার এক পুরনো পাড়ায় শতবর্ষী একটি বাড়ি, যা স্থানীয়রা মজুমদার বাড়ি বলে চেনে। বিশাল বাগান বাড়ির মতো জায়গাটি একসময় জমিদার বাড়ির অংশ ছিল, কিন্তু কালের পরিক্রমায় জমিদাররা বিলীন হয়েছে, আর তাদের রেখে যাওয়া সম্পত্তির মালিক এখন রাশেদ মজুমদার এবং তার পরিবার। রাশেদ মজুমদারের স্ত্রী সাইমা মজুমদার একসময় খুব হাসি খুশি মানুষ ছিলেন, কিন্তু আজকাল তাকে সবসময় বিষণ্ণ মনে হয়। 3 বছর হলো তিনি একমাত্র মেয়েকে হারিয়েছেন। তার মেয়ের নাম ছিল নাদিয়া, বয়স মাত্র 5 বছর। একটা অদ্ভুত অজানা অসুখে ধীরে ধীরে শুকিয়ে গিয়েছিল সে। দেশের সব নাম করা ডাক্তার দেখানোর পরও কোনো সমাধান হয়নি। শেষ মুহূর্তে মেয়েটি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, কথা বলতে পারতো না। তবে শুধু নাদিয়া নয়, এই বাড়ির প্রতিটি মানুষের জীবন যেন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল। রাশেদ মজুমদারের পরিবার বেশ বড়। রাশেদ মজুমদার 45 বছর, সংসারের কর্তা, একজন ব্যবসায়ী। সাইমা মজুমদার 40 বছর, রাশেদের স্ত্রী, মানসিকভাবে বিধ্বস্ত। তানভীর মজুমদার 35 বছর, রাশেদের ছোট ভাই, চাকরি করেন ঢাকায়। নাহিদা মজুমদার 25 বছর, তানভীরের স্ত্রী, নতুন বউ হয়ে এসেছেন বছর 2 হলো। রাবেয়া খাতুন 70 বছর, রাশেদ ও তানভীরের মা, যিনি একসময় খুব শক্তিশালী ছিলেন, কিন্তু আজকাল সারাদিনে অসুস্থ থাকেন। পরিবারের অন্যান্য সদস্যরাও নানাভাবে কষ্ট পাচ্ছিলেন। তানভীরের বউ নাহিদা বিয়ের পর থেকেই রাত বিরাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতেন, প্রায় শ্বাসকষ্টে ভুগতেন। রাশেদের মা রাবেয়া খাতুন প্রতিদিন ভোরবেলা তার গলা চেপে ধরা হয় বলে মনে হতো। তানভীর সামান্য কারণে প্রচণ্ড রেগে যেতেন, মাঝে মাঝে নিজেকে আঘাত করতে চাইতেন। বাড়ির পরিবেশ ধীরে ধীরে ভয়ানক হতে লাগলো। এক রাতে তানভীরের স্ত্রী নাহিদা হঠাৎ ঘুমের মধ্যে আত্মচিৎকার করে উঠলেন। তার পুরো শরীর কাঁপছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল। তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি কারো অদৃশ্য হাত আমার গলা চেপে ধরেছে। কেউ একজন বলছে, তোমরা মরবে, সবাই মরবে। পরিবারের সবাই এটাকে স্বপ্ন বলে উড়িয়ে দিলেও এই ঘটনা বারবার ঘটতে থাকলো। একদিন দুপুরে সাইমা মজুমদার রান্নাঘরে বসেছিলেন। হঠাৎ তিনি দেখলেন ঘরের কোণ থেকে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে, আর সেই ধোঁয়া ধীরে ধীরে এক অদৃশ্য আকৃতির মতো হয়ে যাচ্ছে। তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরদিন সকালে কাজের বুয়া রান্নাঘরে একটা কাঁচি, একটা নখ আর এক মুঠো চুল পেলেন, যেগুলো কারো বোঝার আগেই অদ্ভুতভাবে মাটির নিচে গলে যেতে লাগলো। বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়লো। তখনই একজন বলল, আমাদের বাড়ির আশেপাশে কেউ হয়তো কিছু করেছে, আলেম ডাকতে হবে। বাড়িতে এক পরিচিত মাওলানা সাইফুল্লাহ এলেন। তিনি পুরো বাড়িতে ঘুরে কিছু কোরআন আয়াত পড়লেন। কিছুক্ষণ পর তিনি বললেন, এ বাড়ির লোকদের ধ্বংস করার জন্য ভয়ানক কিছু করা হয়েছে, কিন্তু কে করেছে সেটা বের করতে হলে আমাকে কিছু সময় দিতে হবে। পরদিন রাতে মাওলানা সাইফুল্লাহ আবার এলেন। তিনি বললেন, তোমাদের ওপর শক্তিশালী জাদু করা হয়েছে, এটি কেউ ইচ্ছাকৃতভাবে করেছে। বাড়ির সবাই অবাক হয়ে গেল, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলেন রাশেদের মা রাবেয়া খাতুন, কারণ তিনি জানতেন তারই আপন বোনের মেয়ে নাজমা খাতুন একসময় গোপনে এসব কালো বিদ্যার চর্চা করত। পরিবারের সবাই একসঙ্গে বসেছিল। মাওলানা সাইফুল্লাহ একটু চুপ থেকে গভীর চোখে রাবেয়া খাতুনের দিকে তাকালেন। আপনি কিছু লুকাচ্ছেন, তাই না? রাবেয়া খাতুন হঠাৎ কেঁপে উঠলেন। চারপাশটা নীরব হয়ে গেল। তার শুকিয়ে যাওয়া হাত দুটো কাঁপছিল। তিনি মাথা নিচু করলেন, যেন অনেক পুরনো কিছু মনে পড়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে বললেন, আমি জানতাম একদিন এই বাড়ির সবাই ধ্বংস হবে। বাকিরাও হতবাক হয়ে গেল। আমার আপন বোন রাশিদা, তার মেয়ে নাজমা খাতুন, ওরা আমাদের জন্যই সর্বনাশ করেছে। রাশিদ ধীরে ধীরে বলল, কিন্তু কেন? রাবেয়া খাতুন দীর্ঘশ্বাস ফেললেন। অতীতের এক গোপন কাহিনী সামনে আসতে শুরু করলো। প্রায় 25 বছর আগে রাশেদদের বাড়ির এক অংশ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল। রাবেয়া খাতুনের বোন রাশিদা দাবি করেছিল এই জমির এক অংশ তারও প্রাপ্য, কিন্তু জমির দলিলে তার কোনো নাম ছিল না। তবুও তিনি তার স্বামীকে নিয়ে মামলা করেছিলেন, যা বছরখানেক চলেছিল। কিন্তু মামলা শেষ হওয়ার আগেই এক অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে রাশিদার স্বামী নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু চোখ মুখ এমনভাবে বিকৃত ছিল যে মনে হচ্ছিল তিনি চরম আতঙ্কে মারা গেছেন। রাশিদা তখন থেকেই বিশ্বাস করতেন যে রাশেদের পরিবার কোনো গোপন কৌশল করে তার স্বামীকে সরিয়ে দিয়েছে, যাতে তাদের বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে যায়। এরপর থেকে রাশিদার স্বভাব বদলে যায়। তিনি কারোর সঙ্গে বেশি কথা বলতেন না। গ্রামের লোকেরা বলতো তিনি রাতের আধারে কোথাও যেতেন, কখনো কখনো অজানা ভাষায় বিড়বিড় করতেন। তার মেয়ে নাজমা খাতুন তখনও কিশোরী। সে ছোট থেকে সবকিছু চুপচাপ দেখে গিয়েছিল, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যেও পরিবর্তন আসতে থাকে। নাজমা বড় হওয়ার পর একসময় সে শহরে চলে যায় পড়াশোনা করতে, কিন্তু কিছুকাল পর ফিরে এলে দেখা যায় সে সম্পূর্ণ বদলে গেছে। গ্রামের লোকেরা বলতো নাজমা অদ্ভুত সব বই পড়তো, কিছু লোকের সঙ্গে মিশতো যারা সাধারণ মানুষের মতো ছিল না। সেই রাতের বেলায় একা বসে কিছু করত,
কখনো কখনো শোনা যেত অজানা ভাষার শব্দ। একবার রাবেয়া খাতুন তার সঙ্গে কথা বলতে গেলে নাজমা তাকে শুধু একবার তাকিয়ে দেখেছিল। সেই দৃষ্টি এমন ছিল যেন সে ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে। এই বাড়ির সবাই ধ্বংস হবে খালা, আমি শুধু অপেক্ষা করছি। এই ছিল তার শেষ কথা। এরপর রাবেয়া খাতুন তাকে আর কখনো কাছে ডাকতে সাহস করেননি। মাওলানা সাইফুল্লাহ ধীরস্বরে বললেন, নাজমা দীর্ঘদিন ধরে কাজ করেছে। সে এমন কিছু করেছে যা মানুষের জীবন ধ্বংস করতে পারে। এগুলো সাধারণ কিছু নয়, এটি পরিকল্পিত। রাবেয়া খাতুন বললেন, কিন্তু সে কি করেছিল? মাওলানা বললেন, সে এমন কিছু রেখে গেছে যা সময়ের সঙ্গে কাজ করে। এটি বাড়ির প্রতিটি মানুষের উপর আস্তে আস্তে প্রভাব ফেলেছে। প্রথমে ছোট ছোট অসুখ, দুঃস্বপ্ন, মানসিক অস্থিরতা, তারপর ধীরে ধীরে। তিনি আর কথা শেষ করলেন না। রাশেদ বলল, কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব যে সেই করেছে? মাওলানা বললেন, তোমাদের বাড়ির পুরনো জায়গাগুলো খুঁজে দেখো। কিছু এমন জিনিস থাকবে যা সাধারণত চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। পরিবারের সবাই বাড়ির বিভিন্ন অংশ খুঁজতে শুরু করলো। রান্নাঘর, উঠোন, পুরনো গোডাউন, কোথাও কিছু পাওয়া গেল না। কিন্তু তারপর পুরনো স্টোর রুমের এক কোণ থেকে একটা ছোট বাক্স পাওয়া গেল। সেটা খুলতেই সবাই অবাক হয়ে গেল। ভেতরে রাখা ছিল কয়েকটা ছোট ছোট পুতুল, যার শরীরে লাল সুতো পেঁচানো, কিছু মানুষের নখ ও চুল যেগুলোকে কালচে লাগছিল, একটা ছোট খাতা যার কিছু পৃষ্ঠা ছেঁড়া, কিন্তু তাতে অদ্ভুত সব আঁকিঝুঁকি। মাওলানা এক ঝলক দেখে বললেন, এটাই তার কাজ। সে এমন কিছু বেঁধে রেখেছিল যা তোমাদের জীবন ধ্বংস করতে থাকে। পরিবারের সবার মনে আতঙ্ক ছড়িয়ে গেল। রাবেয়া খাতুন ফিসফিস করে বললেন, এজন্যই আমাদের মেয়েটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গিয়েছিল। সাইমা কান্নায় ভেঙে পড়লেন। রাশেদ হতভম্ব হয়ে গেলেন। মাওলানা বললেন, এটা শুধু শারীরিক কষ্ট না, এটা মনের ওপর কাজ করে। যার উপর এটা করা হয় তার ধীরে ধীরে সব শেষ হয়ে যায়, সুখ, শান্তি, স্বাস্থ্য, এমনকি জীবনও। তাহলে আমাদের কি করতে হবে? রাশেদ কাঁপা কণ্ঠে বলল। মাওলানা গভীর স্বরে বললেন, এর প্রতিকার আছে, কিন্তু এটা সহজ হবে না। মাওলানা সাইফুল্লাহ বাড়ির সকলকে ডেকে বসতে বললেন। তার কণ্ঠে ছিল এক ধরনের রহস্যময় ভয়। এই জাদুর শিকল ভাঙা সহজ নয়, এটি দীর্ঘদিন ধরে বাড়ির সঙ্গে লেগে আছে। রাশেদ মজুমদার আতঙ্কিত কণ্ঠে বললেন, আমাদের করণীয় কি? আমাদের বাঁচাতে পারবেন? মাওলানা কিছুক্ষণ চুপ থেকে বললেন, প্রথমে জানতে হবে নাজমা কোথায়, সে কি বেঁচে আছে? রাবেয়া খাতুন ফিসফিস করে বললেন, শেষবার শুনেছিলাম সে ঢাকায় কোথাও থাকে, কিন্তু অনেক বছর ধরে কোনো যোগাযোগ নেই। মাওলানা চোখ বন্ধ করে কিছু বিড়বিড় করলেন, তারপর বললেন, তাকে খুঁজে বের করতে হবে। সে না থাকলে এই জাদুর আসল মূল খুঁজে পাওয়া কঠিন হবে। রাশেদ মজুমদার সিদ্ধান্ত নিলেন পরদিনই ঢাকায় গিয়ে নাজমাকে খুঁজবেন। কিন্তু ঠিক সেই রাতে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাতে সবাই ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু বাড়ির বাতাস ভারী হয়ে উঠছিল, যেন চোখে দেখা যায় না এমন কিছু চারপাশে ছড়িয়ে আছে। হঠাৎ এক প্রচন্ড বিকট শব্দে সবার ঘুম ভেঙে গেল। ঠাস ঠাস, কেউ যেন বাড়ির দরজায় পাথর ছুটছে। তানভীর দ্রুত দরজা খুলে বাইরে তাকালেন, কিন্তু অন্ধকারের মধ্যে কেউ ছিল না। কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে বিকট শব্দ এলো, গড় গড় গড়। সাইমা মজুমদার চিৎকার দিয়ে উঠলেন। রান্নাঘরের জানালা দিয়ে কেউ যেন ভেতরে তাকাচ্ছিল, কিন্তু সেটা মানুষ নয়, একজোড়া জলজলে লাল চোখ। তানভীর দৌড়ে গেলেন, কিন্তু জানালার কাছে গেলে কিছুই দেখা গেল না। সবাই আতঙ্কে একসঙ্গে হয়ে গেল। মাওলানা কোরআন খুলে আয়াত পড়তে লাগলেন, কিন্তু তখনই ঘর ছেড়ে চলে যাও, তোমরা সবাই মারা যাবে। একটা ভয়ানক ফিসফিস কণ্ঠ শোনা গেল ঘরের ভেতর থেকে। রাবেয়া খাতুন কাঁপতে কাঁপতে বললেন, এটা নাজমার কাজ। মাওলানা দৃঢ় কণ্ঠে বললেন, এখনই ব্যবস্থা নিতে হবে। তিনি বললেন, ঘরের চারপাশে লবণ ছিটিয়ে দিতে হবে, তারপর কিছু বিশেষ দোয়া পড়তে হবে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হবে না যতক্ষণ না মূল শেকল ভাঙা হয়। রাশেদ বললেন, মূল শেকল? মাওলানা বললেন, হ্যাঁ, জাদুর মূল বস্তুটা এখনো কোথাও লুকিয়ে আছে। সেই বাক্সটি তো ছিল শুধু বাহ্যিক অংশ, কিন্তু এর আসল ক্ষমতা অন্য কোথাও লুকিয়ে আছে। পরদিন সকালে রাশেদের এক কাজের লোক এসে জানালো, বাড়ির পেছনের পুরনো কুয়োর ভেতর থেকে রাতে ফিসফিস শব্দ শুনেছে। স্যার, আমি রাতে ওখান দিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম কেউ যেন নিচ থেকে ফিসফিস করে বলছে, আমাকে মুক্ত করো। সবাই কেঁপে উঠল। রাশেদ বললেন, আমাদের কুয়ো তো অনেক পুরনো, 50 বছরেরও বেশি সময় ধরে কেউ ব্যবহার করেনি। মাওলানা বললেন, সেখানে কিছু থাকতে পারে। তানভীর, রাশেদ এবং কাজের লোক মিলে কুয়োর কাছে গেল। সেখানে দাঁড়িয়ে অনুভব করা যাচ্ছিল বাতাস ঠান্ডা হয়ে উঠেছে। তানভীর নিচে টর্চ ফেলল। তখনই তারা যা দেখলো তাতে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কুয়োর গভীরে পানির ওপর ভাসছিল একটা মানুষের কঙ্কাল, কিন্তু কঙ্কালের মুখে ছিল অদ্ভুত একটা হাসির ছাপ। অতীতের গোপন সত্য। রাবেয়া খাতুন ফুপিয়ে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমি জানতাম ওরা এখানে আছে। রাশেদ হতবাক হয়ে বলল, ওরা মানে কে? রাবেয়া কাঁদতে কাঁদতে বললেন, এই কুয়োতে একসময় মানুষ মারা হয়েছিল। এটা ছিল অভিশপ্ত জায়গা। রাশেদের বাবা ছিলেন একজন অত্যন্ত কঠোর মানুষ, জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারী।
একসময় তিনি এক দরিদ্র কৃষকের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিলেন। কৃষকটি তার জমির দাবি করেছিল, কিন্তু জমিদার তা মানেননি। এক রাতে সেই কৃষক ও তার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরদিন লোকজন কুয়োতে খুঁজতে গেলে জমিদার ভয় দেখিয়ে সবাইকে থামিয়ে দেন। কিন্তু সত্যি সত্যি সেই কুয়োর গভীরে তাদের মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছিল। এ কথা জানতো একমাত্র রাবেয়া খাতুন, কিন্তু তিনি কোনোদিন কাউকে বলেননি। কিন্তু সেই আত্মারা কি মুক্তি পেয়েছিল, নাকি তারা অপেক্ষা করছিল প্রতিশোধের জন্য? অন্ধকারের শেষ অধ্যায়। মাওলানা বললেন, এই বাড়ির অভিশাপ শুধু নাজমার জাদু নয়, এর শেকল বহু পুরনো। তিনি বললেন, এখন দুটি কাজ করতে হবে। প্রথমত কুয়োতে বিশেষ দোয়া পড়ে শুদ্ধ করতে হবে। দ্বিতীয়ত নাজমাকে খুঁজে বের করে তার জাদু ভাঙতে হবে। পরিবারের সবাই রাজি হলো। রাশেদ ও তানভীর ঢাকায় নাজমাকে খুঁজতে বের হলেন। কিন্তু ঠিক তখনই রাতের অন্ধকারে আবার সে ভয়ানক ফিসফিস কণ্ঠ শোনা গেল, তোমরা সত্য জানতে চাও, কিন্তু সত্য জানলেই মৃত্যু আসবে। রাত গভীর, বাড়ির চারপাশের বাতাস ভারী হয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু মনে একরাশ ভয় গেজ গেজ করছে। মাওলানা সাইফুল্লাহ চুপচাপ বসে আছেন, তার চোখে গভীর চিন্তার ছাপ। রাশেদ ও তানভীর ঢাকায় নাজমাকে খুঁজতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ঠিক তখনই বাড়ির দরজায় প্রচন্ড ধাক্কার শব্দ। ধড়াম ধড়াম। রাবেয়া খাতুন আতঙ্কে চিৎকার করে উঠলেন, কেউ দরজায় আসছে। তানভীর দ্রুত দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খোলার আগেই ঘরের ভেতর থেকে একটা বিকট শব্দ এলো, খটাস। ডাইনিং টেবিলের উপরে রাখা লোহার গ্লাস হঠাৎ করে মাটিতে পড়ে গেল, যেন কেউ সেটা ধাক্কা দিয়েছে, অথচ আশেপাশে কেউ ছিল না। মাওলানা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললেন, সবাই শান্ত থাকুন, ভয় পেলে বিপদ আরো বাড়বে। তিনি কিছু পবিত্র আয়াত পাঠ করলেন। চারপাশের ভারী বাতাস ধীরে ধীরে হালকা হতে লাগলো, কিন্তু তাতেও ভয় পুরোপুরি কাটল না। ঢাকায় রহস্যের খোঁজ। পরদিন সকালে রাশেদ ও তানভীর ঢাকায় রওনা হলেন। নাজমার শেষ অবস্থানের খোঁজ নিতে তারা পুরনো শহরের এক সরু গলির ভেতর ঢুকলো, যেখানে ছোট ছোট বাড়ি আর দোকানগুলোর ভিড়ে পথ হারিয়ে যাওয়ার ভয় থাকে। এক বৃদ্ধ দোকানদারের কাছে গিয়ে তারা জানতে চাইল, আপনি কি নাজমাকে চেনেন? বছর 10 আগে সে এখানে থাকতো। বৃদ্ধ একটু ভেবে বললেন, নাজমা? হ্যাঁ, নামটা শুনেছি, কিন্তু ও তো বহুদিন আগে হঠাৎ হারিয়ে গেছে, কেউ আর তার খোঁজ পায়নি। তানভীর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিল সে? বৃদ্ধ দোকানদার ধীরে ধীরে বললেন, ও থাকতো গলির শেষের পুরনো দোতলা বাড়িটায়, কিন্তু হঠাৎ একদিন দরজা জানালা বন্ধ করে ও কোথায় যেন চলে যায়। কেউ আর তার খোঁজ পায়নি। লোকেরা বলতো সে রাতে একা একা কথা বলতো, এমনকি কখনো কখনো তার ঘর থেকে অদ্ভুত শব্দ আসতো। রাশেদ ও তানভীর দ্রুত সেই বাড়ির দিকে রওনা দিল। বাড়িটি ছিল ধুলোমাখা, জানালার কাঁচ ভাঙা, আর দরজার কাঠগুলো পচে গিয়েছে। মনে হচ্ছিল অনেক বছর ধরে এখানে কেউ আসেনি। তারা দরজা ধাক্কা দিল, কেউ সাড়া দিল না। তানভীর আস্তে করে দরজাটা ঠেলে খুলল। বাইরের রোদ ভেতরে ঢুকে পড়ল, ধুলো রাস্তর সোনালি আভা ছড়িয়ে দিল চারপাশে। ভেতরে ঢুকতেই দেখা গেল দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে। এক কোণে পুরনো একটি বাক্স পড়ে আছে। তানভীর সেটি তুলতে গেল, ঠিক তখনই ধড়াম, উপরের ঘর থেকে কিছু একটা পড়ার শব্দ হলো। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল কেউ একজন জানালার পাশে বসে আছে, চুলগুলো এলোমেলো, পেট ফিরে বসে আছে। নাজমা! সেই ছায়াময় অবয়ব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার মুখটা রক্তশূন্য, চোখের কোলে গভীর গর্ত, আর ঠোঁটে ছিল এক অস্বাভাবিক হাসি। অতীতের অন্ধকার সত্য। নাজমা তাদের দেখে ফিসফিস করে বলল, তোমরা এখানে কেন এসেছো? রাশেদ কাপা গলায় বলল, নাজমা, আমরা জানি সবকিছু, আমাদের সাহায্য করতে হবে। নাজমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সত্য জানতে চাও? সে একটা পুরনো কাগজ বের করে দিল। কাগজে লেখা ছিল এক ভয়ানক কাহিনী। একদা জমিদারের আদেশে কয়েকজন দরিদ্র কৃষককে বাড়ির কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। তাদের আর্তনাদ কেউ শোনেনি। তারা ক্ষুধায় তৃষ্ণায় ধীরে ধীরে নিঃশেষ হয়ে গিয়েছিল। নাজমা ফিসফিস করে বলল, তারা এখানেই আছে, তাদের দেহ নেই, কিন্তু তাদের অস্তিত্ব মুছে যায়নি। রাশেদ অবাক হয়ে বলল, কিন্তু এই বাড়ির সাথে এর সম্পর্ক কি? নাজমা বলল, বাড়ির পুরনো কাঠামোর একটি অংশ সেই জমিদার বাড়ির দরজা থেকে তৈরি করা হয়েছিল। দরজা ভাঙার সময় সেই অভিশপ্ত কাঠ নিয়ে আসা হয়েছিল এখানে। সেই কাঠের মধ্যেই ছিল তাদের উপস্থিতি। তানভীর হতভম্ব হয়ে বলল, তাহলে উপায় কি? নাজমা বলল, শেকল ছিন্ন করতে হলে সেই কাঠ পুড়িয়ে ফেলতে হবে। এবং তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। এবং কি? নাজমা ধীরে ধীরে বলল, একজনকে কুয়োর পানিতে নামতে হবে। রাশেদ আর তানভীর যখন বাড়িতে ফিরে এলো তখন রাত গভীর। মাওলানা সব শুনে বললেন, আমাদের আর দেরি করা যাবে না। পরদিন সকালে আলো ফোটার আগেই সবাই কুয়োর কাছে জড়ো হলো। মাওলানা আয়াত পাঠ করলেন। তানভীর ধীরে ধীরে নিচে নামতে লাগলো। কুয়োর পানি ভয়ঙ্কর ঠান্ডা। নিচে নামতেই মনে হলো কিছু একটা তাকে স্পর্শ করছে। তানভীর চিৎকার করে উঠল, কেউ আমাকে টানছে। উপরে সবাই আতঙ্কে চিৎকার করলো।
রাশেদ দড়ি ধরে দ্রুত টান দিল। তানভীর উঠে এলো। তার হাতের মুঠোয় ছিল একটা পুরনো লোহার চেইন। মৌলানা দ্রুত সেটা পবিত্র জল দিয়ে ধুয়ে ফেললেন। ঠিক তখনই কুয়োর পানি আস্তে আস্তে স্বচ্ছ হয়ে উঠল। বাড়ির চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো, যেন বহু বছরের একটা চাপা বোঝা এক মুহূর্তেই উড়ে গেল। রাবেয়া খাতুন ফুঁফিয়ে কাঁদতে লাগলেন। অবশেষে অবশেষে মুক্তি। কিন্তু মুক্তি কি সত্যি এসেছিল? কেননা সেই রাতে রাশেদের ঘরের জানালার কাছে হঠাৎ আঁচড়ের দাগ দেখা গেল, আর জানালার ওপাশে অন্ধকারে একজোড়া চোখ নিঃশব্দে তাকিয়েছিল। সেই চোখ আর কিছুই না, এক অশরীরী জিনের ছায়া। মানুষের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে, এটা ছিল ওনাদের জীবনের এক ভয়ঙ্কর ঘটনা। এটাই ওনাদের জীবনের শেষ ঘটনা ছিল না, এরপরেও অনেক কিছু ঘটেছে যেটা